আমার চোখে পড়লো কিছুক্ষণ আগে জামাতের এক প্রার্থী বা নেতা বলছেন যে যারা আওয়ামী লীগ থেকে এসছেন তাদের দায়িত্ব আমরা নেব, এমনকি হিন্দুদেরও কোনো সমস্যা নেই। এই যে দেখেন, নির্দ্বিধায় এখানে আইন আদালত কোর্ট কাছারি থানা আমরা দায়িত্ব নেব। আর হিন্দুরা জামাত ইসলামী করতে পারবে আমাদের গঠনতন্ত্রের 12 নম্বর ধারাতে উল্লেখ আছে। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে। ইসলামের যে রাজনীতি সেটাকে যদি পছন্দ করে, ইসলামের অর্থনৈতিক ব্যবসায় পছন্দ করে, তাহলে জামাত ইসলামী লোকেরা করতে পারবে। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায়, যারা আওয়ামী লীগ থেকে আসছেন তারা নির্দ্বিধায় এখানে থাকতে পারবেন। কোর্ট কাছারির পুলিশের সব দায়িত্ব নিলাম। আর হিন্দুরাও জামাত করতে পারবেন যদি ইসলামের মূল্যবোধ নীতি এগুলি মেনে চলেন। এটাই আসলে ভোটের রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা, কারণ আপনি এটা বিশ্বাস করেন না। হিন্দুরা কিভাবে করে? জামাতি ইসলামী নামটা যদি, জামাতের তো সাবেক নেতারা মিলে এবি পার্টি করছে, আমার বাংলাদেশ পার্টি, নামেও কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। বিজেপি করতে পারে, মুসলমানরা করতে পারে, ভারতীয় জনতা পার্টি, সমস্যা নেই, ধর্ম নেই। কিন্তু ভারতীয় হিন্দু পার্টি যদি হয় তাহলে মুসলমানরা সেখানে যে কেমনে করে? নামটাই তো একটা ধর্মীয়। তো এখানে আপনি এগুলিকে বলে একেবারে পুরোপুরি একটা ভণ্ডামি, চূড়ান্ত আর কি। আমি আর অন্য কি শব্দ ব্যবহার করবো বুঝতে পারছি না। আওয়ামী লীগ এখন নির্বাচনের সময় মোটামুটি এখন নিরাপদ হতে আছে, এটা জামাতের নেতাদের মুখে না, বিএনপির প্রার্থীরাও বলবেন। কারণ আওয়ামী লীগের বড় একটা ভোট ব্যাংক আছে। তো সেই ভোট ব্যাংক তো তার যদি 5% বা 10% টানতে পারে, তো তারা কি করবে? তারা হয়তো যে আশ্বাস দিয়ে কনভিন্স করতে পারবে, তখন চিন্তা করবে আচ্ছা যাই, এই লোকটা আমাদেরকে বাঁচাবে, ভোট দিয়ে আসি, তাকে জিতাইলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে, সেই কারণে যাবে। সেই কারণেই এই কামড়ি। এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি না যে আওয়ামী লীগ মানেই আপনি তার বিরুদ্ধে অভিযান চালাবেন। আওয়ামী লীগের আমি বলবো 80 থেকে 90% লোক আছে যারা সত্যিকার অর্থে কোনো লুটপাটের সাথে জড়িত না, যারা আদর্শিকভাবে আওয়ামী লীগ বিশ্বাস করে। এখন বন্ধ করবে, সে তো লুটপাট করেনি, দুর্নীতি করেনি, তাহলে এখন লুটপাট দুর্নীতি যদি আপনার দলের করে, আপনি ব্যবস্থা নেবেন না? নেবেন তো। সেটা সেই বিবেচনায় আপনি আওয়ামী লীগের যারা লুটেরা আছে, দুর্নীতিবাজ, তাদেরকে বিরুদ্ধে অ্যাকশন নেন, কিন্তু আইনানুগ ভাবে যাতে একসাথে ওই সকালে ধরলাম আর বিকেলে ছেড়ে দিলাম, ওই সুরভির মতন যেন অবস্থা না হয়, অথবা মাহাদির মতন এই হবিগঞ্জে তার মতন যেন না হয়। বিশেষ অভিযান চালানো উচিত। আর কোনোভাবেই রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ যাতে নিপীড়নের শিকার না হয়, এটাই হলো হওয়া উচিত। কিন্তু এখন দেখেন ভোটের মাঠে জামাত কি বলতেছে, জামাত কি মানে হিন্দুদের বেলায় যে বক্তব্য দিচ্ছে, এটা তো কোনোভাবেই মেলে না। একটা ধর্মীয় দল, নির্দিষ্ট ধর্মীয় দল আর একটা ধর্মের লোকদেরকে তার দলেও আনতে পারে না। এমনকি দেখেন নমিনেশন দিছে, তারা যদি নারীকে বরং নমিনেশন দিত তাও হয়তো। কোনো নারী প্রার্থী নেই এই ইসলামী রাজনৈতিক দলগুলো, কিন্তু হিন্দু বাগেরহাটটা ওইদিকে একজনকে দিছে, তারা খুলনা ডুমুরিয়া। তো এটা তো একদম স্ববিরোধিতা। আওয়ামী লীগের বেলায় ঠিক আছে, এটা মানলাম যে, কিন্তু তাই বলে যদি আবার এর আওতায় একজন টাকা পাচারকারী, দুর্নীতিবাজ বা দখলবাজ, দুষ্কৃতকারী আওয়ামী লীগের কেউ যদি, তাকে যদি আবার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে দুঃখজনক হবে। এবং দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, ওই দুর্নীতিবাজ দুষ্ট লোকরাই অবস্থাটি করলো। এই এরা কি ইতিপূর্বে কখনো জরিপ করেছে? চ্যাটজিপিটি জানালো যে না, এটি কোনো পরিচিত সংগঠন নয়, ইতিপূর্বে তাদের জরিপের কোনো রেকর্ড নাই, এমনকি কোনো পত্রপত্রিকা, দৈনিক নিউজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা সেল, কোনো জায়গায় রেফারেন্স হিসেবে তাদের নামটা নাই।
তাহলে এটা কি? তখন তো ধরে নেওয়া যায় খুব সহজেই, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে এটি আসলে নিজেদের তৈরি করা কয়েকজন লোককে দিয়ে একটি সংগঠন। তারা এই নির্বাচন একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য, একটা গ্রাউন্ড তৈরি করার জন্য এই জরিপটা চালিয়েছে। কারণ একটা জরিপ চালাতে হলে 5টা বিষয় সেখানে থাকতে হয়, আলোচনার ভিতরে আনতে হয়। নাম্বার 1 হচ্ছে জরিপের সাইজ, কতজন লোকের সাথে এই জরিপটা করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে জরিপকৃত এলাকা, কোন এলাকায় জরিপটা করা হয়েছে। নাম্বার 3 হচ্ছে জরিপ পদ্ধতি, কোন পদ্ধতিতে জরিপটা করা। আর নাম্বার 4 হচ্ছে জরিপের ভিতরে কোনো ভুল ত্রুটি, কি কি বিষয় সেখানে তুলে আনা হয়েছে। আর নাম্বার 5 হচ্ছে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তি কারা। এই 5টা বিষয় মোটামুটি জরিপের ভিতরে থাকতে হয়। তো সেখানে এই বিষয়গুলোর কোনো উল্লেখ নেই, কোনো স্পষ্ট বার্তা নেই। তাহলে আমরা খুব সহজেই ধরে নিতে পারি যে এটা অত্যন্ত পরিকল্পিতভাবে একটা ন্যারেটিভ বিল্ডিং করার জন্য, ক্ষেত্র প্রস্তুত করার জন্য মানুষের সামনে এই বার্তাটা দিচ্ছে যে জনগণ 70% জনগণ বিএনপিকে চায়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বাজারে সম্প্রতি যে কথাটি উঠে এসেছে যে আগামী নির্বাচন হতে যাচ্ছে একটি ম্যানেজড নির্বাচন, এবং সেখানে বিএনপিকে 200টির অধিক আসন পাইয়ে দেবার মতো একটি দেন দরবার আলোচনা চলছে বিভিন্ন মহল থেকে, বাংলাদেশের সরকারি মহলে, তারপরে গোয়েন্দা সংস্থার ভিতরে, বিভিন্ন জায়গায়, স্টেক হোল্ডারদের বেশ, বন্ধু দেশ ইত্যাদির সাথে এই আলোচনাগুলো হচ্ছে। তো এইরকম যেহেতু হচ্ছে, এইটা করতে হলে আবার তার পূর্বে যেটা করতে হয়, কারা কারা স্বীকৃতি দেবে তাদের সাথে একটু আলোচনা করতে হয় যে আমরা কিন্তু এটা করতে যাচ্ছি, তোমরা এটার স্বীকৃতি দিও। ওরা বলে, তখন গ্রিন সিগন্যাল দেয় যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা আমাদের এই দিও। তারপরে জনগণের ভিতরে সেটা প্রচার করা হয়। যখন সব কিছু ম্যানেজড হয়ে যায়, তখন জনগণ ভোট দিবে, কিন্তু ভোট গণনার সময় সেটি উল্টে যাবে। এবং এখানে কিছু স্বচ্ছতা আনার জন্য মনে করেন যে বিরোধী দল যাকে বানাবে, আগেই রেডি করা থাকে যে অমুককে বিরোধী দল বানাবো, তখন তাকে কিছু কিছু জায়গায়, যেটা অখ্যাত, অপরিচিত, এই সমস্ত জায়গায়, অগুরুত্বপূর্ণ এরকম জায়গায় 2-1টি আসন তাকে দেয়া হয়, এবং কৌশল হিসাবে খুব ওই দলের একেবারে ঘাঁটি যেখানে দাঁড়িয়েছে, বা তারেক রহমান 3টি আসনে দাঁড়িয়েছে, 1টি আসনে তাকে হারিয়ে দেয়া হবে। এটা হচ্ছে স্বচ্ছতা আনয়নের জন্য এই কাজটুকু করা হয়। সুতরাং রাজনৈতিক বিশ্লেষকরা এই জরিপকে এই বলে আখ্যায়িত করছে যেটি আসলে ওই ম্যানেজড নির্বাচনের আগে গ্রাউন্ড তৈরি করার বা ক্ষেত্র প্রস্তুত করার প্রাথমিক ধাপ। আরো আসবে, আরো এরকম ন্যারেটিভ সামনে আসবে, আমরা সেগুলো